ছাত্রছাত্রীরা তোমাদের পাঠ্য পুস্তকের অন্তর্গত যে পাঠ্যসূচি আমাদের ছিল, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বর্তমানে আমরা শ্লোক পড়ছি। তো এমতো অবস্থায় ব্যাকরণ পাঠ তো আমাদের পাঠ্যের সঙ্গেই চলছে প্রথম থেকে। সঙ্গে কিছু শব্দরূপ ধাতুরূপও তোমরা তৈরি করেছ। এখন আমরা একটা ব্যাকরণের নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সন্ধি। এই সন্ধি তোমরা বাংলা ভাষাতে বা বাংলা ব্যাকরণেও পড়েছ, যাকে ইংরেজিতে বলা হয় জয়েন। মিনিংটা জয়েন, যদিও জয়েন বা জয়নিং ইংরেজিতে আলাদা। বাংলার ক্ষেত্রে বা সংস্কৃতের ক্ষেত্রে সন্ধিটা মোটামুটি একই। সন্ধি কথাটির অর্থ হচ্ছে মিলন। এখন দেখব কিসের সঙ্গে কিসের মিলন বা কিসের উপর ভিত্তি করে এই সন্ধিটা গঠিত হয় এবং তার বিভিন্ন উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমরা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পরে তোমাদের সেগুলো খাতায় লিখে নেবে, লেখার যে সূত্রগুলো রয়েছে, এবং সেগুলো আত্মস্থ করে যে উদাহরণগুলো আমি দেবো সেগুলো অনুশীলন করবে। দেখো, সন্ধি সংস্কৃত ব্যাকরণে সন্ধির যে সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে পরঃ সন্নিকর্ষ সংহিতা। সন্নিকর্ষ অর্থ নিকটস্থ বলা হয়, আর সংহিতা শব্দের অর্থ হচ্ছে সন্ধি। মানে বাংলা করলে যার অর্থ দাঁড়ায় পরস্পর সন্নিহিত দুটি বর্ণের, এখানে বর্ণ কথাটাকে আমি ধরে নিলাম, ওখানে পরস্পর সন্নিহিত অবস্থানটাকে সন্ধি বলা হচ্ছে। তা আমরা এখানে বলছি পরস্পর সন্নিহিত, মানে খুব কাছাকাছি, নিকটস্থ দুটি বর্ণের মিলন। দুটি বর্ণ যখন একত্রিত হয়ে যাচ্ছে তখন তার নাম হচ্ছে সন্ধি। এখন এই বর্ণ ব্যাপারটা তো আমরা ব্যাকরণে পড়ে এসেছি, যে বর্ণের কোনো পৃথক অস্তিত্ব আমাদের ভাষার ক্ষেত্রে আমরা কখন পাই? যখন লিখি কোনো শব্দকে বা কোনো আমাদের ভাষার প্রকাশকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি, সেই লিখিত রূপটাকে বলা হয় বর্ণ। কিন্তু মূলত যেটা আমাদের বাকযন্ত্র থেকে নির্গত হয় বা আমাদের কথার সঙ্গে যেটা উচ্চারিত হয় সেটা আসলে তার যে মূল একক সেটা আসলে আমরা জানি ধ্বনি, যেটাকে আওয়াজ বলি, তাই তো? আমাদের বাকযন্ত্র থেকে যে স্বর নির্গত হয় বা যা নির্গত হয় সেটাকে আমরা বলি ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তো এখন দুটি বর্ণের মিলন মানে আসলে কি দুটি ধ্বনির মিলন। যদি আমরা সেটা মুখে মুখে উচ্চারিত করি ভাষার ক্ষেত্রে, তখন দুটি পাশাপাশি ধ্বনির মিলন ঘটে, সেক্ষেত্রে সন্ধি হয়। আর যখন লিখে প্রকাশ করি তখন পাশাপাশি দুটি বর্ণের মিলন ঘটে। এখন কেন পাশাপাশি দুটি বর্ণের মিলন ঘটে? কারণ আমাদের বাকযন্ত্রের সিস্টেমটা এমনভাবেই তৈরি যে যখন কোনো শব্দ উচ্চারণ করি আমরা, যদি দেখা যায় দুটি শব্দ পাশাপাশি উচ্চারিত হচ্ছে, তখন তাদের কাছাকাছি বর্ণের মধ্যে কোনো মিল বা কোনো বৈশিষ্ট্য, যদি বিশেষ বৈশিষ্ট্য থাকে, তখন তারা পরস্পর এক হয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ আমাদের বাকযন্ত্র সবসময় দীর্ঘ প্রয়াস, মানে দীর্ঘ একটা শব্দ উচ্চারণের চেষ্টাকে অতি সংক্ষিপ্ত করতে চাই। কারণ আমরা তো আমাদের সিস্টেমটাই এরকম যে আমরা সবসময় জিনিসটাকে খুব সংক্ষিপ্ত করি, যাতে কিনা আমাদের ভাষা প্রকাশের মাধ্যমে একটা দ্রুততা আসে। অর্থাৎ আমি খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি একটা কথা বলতে পারি। তখন আমরা কী করি? সন্ধির সাহায্য নিই। আর তাছাড়া তো সন্ধির আরও প্রয়োজন আছে। সংস্কৃতের ক্ষেত্রেও প্রয়োজনটা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে বিভিন্ন কবিতা, যেটা সংস্কৃতের শ্লোক বলা হয়, বিভিন্ন বাক্যের গঠন ইত্যাদি করার ক্ষেত্রে দেখা যায়, বা সমাস, এক পদে পরিণত করা, এই ধরনের ক্ষেত্রে সন্ধিটা অপরিহার্য, মানে সন্ধিটা প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ পাশাপাশি দুটো শব্দকে আমি পৃথকভাবে উচ্চারণ না করে একত্রে উচ্চারণ করব। আর এই একত্রে উচ্চারণ করতে গেলে ওই পাশাপাশি দুটি বর্ণের মধ্যে একটা মিলন ঘটে যায়, বা পাশাপাশি দুটো ধ্বনির মধ্যে একটা মিলন ঘটে যায়, তখনই সেটাকে বলা হয় সন্ধি। যেমন একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে। যেমন নর অধম, দুটো শব্দ আমি উচ্চারণ করব, নর আর অধম, ঠিক আছে? নর আর অধম দুটো শব্দ উচ্চারণ করা মানে একটা দীর্ঘ সময়ের ব্যাপার, আর দীর্ঘ প্রচেষ্টার ব্যাপার, মানে আমার একটু পরিশ্রমও বেশি হবে। তা আমি যদি এক কথায় প্রকাশ করতে পারি বিষয়টা আরও সহজ হয়। সেক্ষেত্রে আর এবং আমাদের বাকযন্ত্রের
সবসময় প্রচেষ্টায় সেরকম থাকে যে আমি যত দ্রুত যত সংক্ষিপ্ত করতে পারবো শব্দটাকে, তত আমার পরিশ্রমটা লঘু হয়ে উঠবে। তো এই কারণে এই সন্ধিটা ঘটে যায়। তাই নর অধম, এক্ষেত্রে কী হয়, এই নরর সঙ্গে একটা অ থাকে এবং অধমের একটা অ থাকে। এই দুটো অ মিলে আমাদের বাকযন্ত্রের যেহেতু এই অ এবং আ এদের একটা উচ্চারণের যা স্থান থাকে, অর্থাৎ প্রতিটা স্বর বা ব্যঞ্জন যে বর্ণ বা ধ্বনিগুলো উচ্চারিত হয় আমাদের মুখ থেকে বা বাকযন্ত্র থেকে, বা বাকযন্ত্রের বিভিন্ন সিস্টেম তোমরা এর আগে শুনেছো যে কোথাও জিহ্বা আছে, কোথাও মূর্ধা আছে, কোথাও কণ্ঠ আছে, কোথাও বা তালু আছে। তো বিভিন্ন স্থানে বিভিন্ন বর্ণের কিন্তু উচ্চারণ ঘটে থাকে বা বিভিন্ন ধ্বনির উচ্চারণ ঘটে থাকে। বর্ণ তো আর উচ্চারিত হয় না, বর্ণলিখিত রূপ ধ্বনির উচ্চারণ ঘটে থাকে। তো সেই উচ্চারণ স্থানের সাযুজ্য বলো বা উচ্চারণ স্থানের সাদৃশ্য বলো বা একই জায়গা থেকে উচ্চারিত হওয়ার কারণে দেখা যায় দুটি বর্ণ পাশাপাশি মিলে যায়। যেমন এই অ আর আ বা অ বা অ, এরা যেহেতু একই জায়গা থেকে তৈরি হচ্ছে, একই জাতীয় বর্ণ, এগুলোকে আমরা ব্যাকরণের ভাষায় বলি স্ববর্ণ, তো এরা পরস্পর মিলে যায়। নরর অ আর অধমের অ, এই দুটো অ মিলে গিয়ে একটা আ হয়ে যায়। তার ফলে কী হয়, নরযুক্ত অধম নরাধম হয়ে যায়। এই হচ্ছে একটা সন্ধির আমি উদাহরণ দিচ্ছি। এরপরে সন্ধির শ্রেণীবিভাগ এবং প্রতিটা সন্ধির বিশ্লেষণ করে করে, বর্ণ বিশ্লেষণ করে করে আমি দেখাবো। তাহলে আমরা সন্ধি মানে কী বুঝলাম, যে দুটি বর্ণ, নরর যে অ আর অধমের অ, এই দুটি বর্ণ মিলে গিয়ে একটা আ হলো, যে নরাধম কথাটি আসলো, এই পাশাপাশি দুটি বর্ণের মিলনকেই বলা হচ্ছে সন্ধি। পরিষ্কার হলো? তাহলে সন্ধি সংজ্ঞাটা কি, যে পাশাপাশি দুটি বর্ণ বা উচ্চারণের ক্ষেত্রে পাশাপাশি দুটি ধ্বনির যে মিলন, সেটাকে বলা হয় সন্ধি বা জয়ন। এখন এই সন্ধিকে আমরা 3 প্রকার হিসেবে জানব। তাই এই যে সন্ধি, বিভিন্ন বর্ণের যে মিলন, পাশাপাশি দুটি বর্ণের যে মিলন, সেটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্বরসন্ধি, একটি ব্যঞ্জন সন্ধি, আর একটি বিসর্গ সন্ধি। সাধারণভাবে আমি জেনে রাখছি বা আমাদের জেনে রাখা ভালো, প্রাথমিকভাবে আমরা যেটুকু জানছি যে স্বরসন্ধি আসলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ, তোমরা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এই ভাগগুলো আগে পড়েছো। বর্ণ বা ধ্বনির যে বিভেদ, তাদের উচ্চারণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা স্বর, একটা ব্যঞ্জন। ব্যঞ্জনের আবার বিভিন্ন ভাগ রয়েছে, আর সেগুলোও তোমরা পড়েছো, কোনটা বর্গীয় বর্ণ, কোনটা অন্তস্থ বর্ণ, কোনটা অযোগবাহ বর্ণ, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে স্বরবর্ণের সঙ্গে যে স্বরবর্ণের মিলন, সেটাকে আমরা জানবো স্বরসন্ধি। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের যে মিলন, অর্থাৎ যেখানে একটি ব্যঞ্জনবর্ণ থাকে সেটাকে আমরা বলি ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের যে মিলন, সেটাকে জানি বিসর্গ সন্ধি। সন্ধির এই 3টে প্রকার আপাতত মনে রাখো। এরপর আমরা একটা একটা সন্ধি নিয়ে আলোচনা করব। তাহলে সন্ধি আমরা কয় প্রকার জানলাম? মোট 3 প্রকার। একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটি হচ্ছে বিসর্গ সন্ধি। এবার আমরা আসছি প্রথম যে সন্ধির প্রকার, সেটা হচ্ছে স্বরসন্ধি। স্বর অর্থাৎ স্বরবর্ণ। তোমরা এর আগে স্বরবর্ণ সংজ্ঞা পড়েছো বা স্বরবর্ণ শিখেছো, যে সকল বর্ণ, মানে আমাদের ভাষায় বা আমাদের ব্যাকরণের সহজ যেটা আমরা শিখে এসেছি, যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে বা অপর কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, সেগুলিকে আমরা স্বরবর্ণ জানি। যেমন অ থেকে শুরু করে ঔ পর্যন্ত, অ, আ, হর্ষ দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, সংস্কৃতে ডাবল রি আছে, লি, ডাবল লি, এ, ওই, ও, ঔ, এই কটা হচ্ছে স্বরবর্ণ। আর বাকি ক থেকে ইয়া পর্যন্ত প্রতিটা বর্ণ কোনো না কোনো স্বরের সাহায্য উচ্চারিত হয় বলে সেগুলো ব্যঞ্জন বর্ণ। এগুলো আমরা কিন্তু বর্ণ পরিচয়ের ক্ষেত্রেই পড়ে এসেছি আগে। যদিও ভাষাতত্ত্ব বা ধ্বনিতত্ত্বের হিসেবে আমরা ওইভাবে সংজ্ঞাগুলো দেখি না। সেখানে বলা হয় স্বরবর্ণ হচ্ছে এমনই বর্ণ যা কিনা আমাদের বাকযন্ত্র থেকে বা এই যে ভোকাল কর্ড যেটা বলা হয় স্বরতন্ত্র, সেখান থেকে কম্পনের মাধ্যমে তো শব্দ উৎপন্ন হয়। তো সেখান থেকে শব্দ উৎপন্ন হয় যখন সরাসরি মুখবিবর দিয়ে বেরিয়ে আসে, সেটা স্বরবর্ণ কোথাও স্পৃষ্ট না হয়, অর্থাৎ আমাদের বাকযন্ত্রে কোথাও স্পর্শ না করে যখন শব্দ তার উৎপত্তিস্থল থেকে বেরিয়ে আসছে বা উচ্চারণ তার উৎপত্তিস্থল থেকে বেরিয়ে আসছে, তখন সেগুলোকে আমরা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি বা স্বরবর্ণ বলি। আর যখন সেগুলি কোথাও হয় তালু অথবা মূর্ধা অথবা কণ্ঠ বা দন্ত বা ওষ্ঠ, কোনো না কোনো স্থলে যখন স্পর্শ করে আসছে, তখন সেগুলোকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনধ্বনি। তো আমাদের এখানে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ ভাগ তো পড়ার মুখ্য বিষয় না, আমাদের সন্ধি পড়ার বিষয়। তো আমরা আগে এগুলো পড়ে এসেছি যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে। তাহলে স্বরবর্ণ বলতে আমরা বুঝলাম কি, অ থেকে ঔ পর্যন্ত। এখন স্বরসন্ধিটা কি? দেখো, স্বরসন্ধি এখানে বলছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যদি বর্ণ ধরো, আর মিলন ধ্বনি ধরলে বলতে হবে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন, সেটাকেই বলা হবে স্বরসন্ধি।
তাহলে একটা স্বরবর্ণের সঙ্গে আরেকটি স্বরবর্ণ যদি মিলিত হয় তখন সেটা হবে স্বরসন্ধি, নচেত নয়। এখানে একটা উদাহরণ আবার দেখানো হয়েছে, হিম যুক্ত আলয়। আসলে আমরা বলি বাংলায় হিম, কথাটা হিম নয়, হিম যুক্ত আলয়, কেন হিমের সঙ্গে একটা অ রয়েছে, আলয়ের সঙ্গে একটা অ রয়েছে। অ না থাকলে তার স্বরসন্ধি হচ্ছে না, কারণ তোমরা জানো প্রতিটা ব্যঞ্জনের সঙ্গে যদি হসন চিহ্ন না দেওয়া থাকে, হসন মানে ব্যঞ্জনান্ত, তাহলে কি হয়, একটা করে স্বর থাকে। সেরকমই হিমের যে ম, এই ময়ের সঙ্গে একটি স্বর রয়েছে, আর আলয়ের আ তো একটা স্বর, বা স্বর মানে আমি স্বরবর্ণ মিন করছি, ঠিক আছে। তাহলে হিমের ময়ের সঙ্গে একটা অ রয়েছে, আলয়ের আ সঙ্গে আ রয়েছে, তাহলে অ আর আ মিলে আমাদের সন্ধি নিয়ম অনুসারে আ হয়, আমরা পরে জানবো। তো সেই অর্থে এখানে হিমালয় কথাটি এসছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অ এর সঙ্গে আ মিলেছে এবং স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন ঘটেছে, সেই কারণে এই সন্ধিটা একটি স্বরসন্ধির উদাহরণ। তাহলে আরেকবার আমরা যদি রিমাইন্ড করি, কী পাচ্ছি, যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন সেটা হচ্ছে স্বরসন্ধি। যেমন হিম যুক্ত আলয়, হিমের এখানে ময়ের যে অ, সেই অয়ের সঙ্গে আলয়ের আ, এই দুটি স্বরবর্ণের সন্ধি ঘটেছে বলে এটি একটি স্বরসন্ধির উদাহরণ। স্পষ্ট? এইবার আমরা চলে আসবো সরাসরি উদাহরণে। এই যে স্বরবর্ণ বা স্বরসন্ধি আমরা যেটা পড়লাম বা জানলাম, এই স্বরসন্ধির বিভিন্ন প্রকার বা উদাহরণ নিয়ে আলোচনা করব। এখন এই সন্ধিগুলো যেগুলো ঘটে বিভিন্ন স্বরবর্ণের মধ্যে, সেগুলোকে আমরা বা ব্যাকরণে সেগুলোকে বিভিন্ন সূত্রে বিভক্ত করা হয়, অর্থাৎ বিভিন্ন সূত্র অনুসারে এই বিষয়গুলো ঘটে। সেই সূত্রগুলোকে আমরা যদি জানতে পারি তাহলে এই সন্ধিগুলো কিন্তু আমরা অনায়াসে সন্ধি করতে পারবো। আবার কখনো প্রয়োজনে দেখা যায় আমাদের কোনো সন্ধি করা হয়েছে এমন পদ, যেটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় সন্ধিবদ্ধ পদ, সেই পদটাকে আমরা সন্ধি ভাঙতেও পারি, যাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। সুতরাং এই সন্ধি শিখলে আমাদের দুটো কাজ হবে, একটা আমরা দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করে বা দুটি বর্ণকে একসঙ্গে যুক্ত করে সন্ধি করতে পারবো, মানে মিলন ঘটাতে পারবো। আবার কখনো যুক্ত হয়ে থাকা বা সন্ধিবদ্ধ হয়ে থাকা কোনো পদ থেকে দুটি পদকে আলাদা করে আমরা সন্ধি বিচ্ছেদও করতে পারবো। তো এখন আমরা স্বরসন্ধির যে সূত্রগুলো পাই সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব। আর যদিও সংস্কৃত ব্যাকরণে এই স্বরসন্ধির যে সূত্রগুলো একটু বৃহৎ এবং জটিল আকারে থাকে, তো আমি সেই সূত্রগুলোকে একটু ভেঙে ভেঙে তোমাদের উপযোগী করে ছোট ছোট করে বোঝাচ্ছি। প্রথম আমাদের সংস্কৃত একটা উদাহরণ সূত্র আছে, সেখানে বলা হয় যদি কোনো স্ববর্ণ, এবং সেক্ষেত্রে নিয়ম আছে অ থেকে শুরু করে লি পর্যন্ত, অ থেকে শুরু করে লি, যেগুলো আমরা মৌলিক স্বরবর্ণ জানি, অ আ, হ্রস্ব দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি ডাবল ডি, লি ডাবল লি, এরা যদি পরস্পর স্ববর্ণ সম্পর্কে থাকে, এই স্ববর্ণ জিনিসটা তোমরা জানো না, এটা একটা ধ্বনিতত্ত্বের বিষয়, সেই কারণে আমি এটাকে ভেঙে সহজ করে লেখাচ্ছি। তার আগে আমি তো একটু বলে দিচ্ছি স্ববর্ণ জিনিসটা। স্ববর্ণ হচ্ছে কিছু বর্ণের উচ্চারণ স্থান একই জায়গায় থাকে এবং তাদের উচ্চারণের প্রকৃতিটা বা ধরনটা একই রকম হয়, তাদেরকে স্ববর্ণ বলা হয়। যেমন খুব সহজ করে বললে হয় অ এবং আ, এই অটা আমাদের উচ্চারণ হয় ঠিক কণ্ঠ মেলে, মানে হাত দিয়ে দেখো অ উচ্চারণকালে আমাদের উচ্চারণের বাকযন্ত্র যেখানে কম্পনটা তৈরি হয় সেটা হচ্ছে ঠিক গলার এই অংশ, একদম কণ্ঠমূল যেটাকে বলা হয়। তো একই রকম অ, আবার আয়ের উচ্চারণটাও কিন্তু এক স্তরে হয়। আসলে আমরা এর আগে পড়ে এসেছি যে স্বরবর্ণকে আমরা যখন ভাগ করেছি বা শ্রেণীবিভাগ করেছি, সেক্ষেত্রে দুটো করে ভাগ পেয়েছি, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। এই যে অ এবং আ আমি উচ্চারণ করলাম, দুটিকে কেন স্ববর্ণ বলা হচ্ছে, কারণ এই দুটির উচ্চারণ স্থান এক। আসলে অ হচ্ছে হ্রস্বস্বর, আর অয়েরই দীর্ঘস্বর হচ্ছে আ। এই হ্রস্বস্বর দীর্ঘস্বর জিনিসটা কি আমরা জেনেছিলাম, যে স্বরবর্ণ উচ্চারণ করতে একটু কম শ্বাসবায়ু নির্গত হয়, অর্থাৎ একমাত্রা শ্বাসবায়ু নির্গত হয়, সেটাকে আমরা হ্রস্বস্বর জিনিস যেমন অ, আর যেটাকে দীর্ঘ শ্বাসবায়ু নির্গত হয় এটাকে আমরা দুই মাত্রা ধরি আ। অটাকেই যদি দীর্ঘ করে উচ্চারণ করা যায় অ, সেটাই হচ্ছে আ হয়ে যায়। তাহলে এই যে অ আর আ পৃথক কোনো বর্ণ নয় বা পৃথক শ্রেণীর কোনো বর্ণ নয়, এরা হচ্ছে একই বর্ণ। এই অ আর আকে বলা হয় স্ববর্ণ। একই রকমভাবে হ্রস্বই দীর্ঘই এরা একই জায়গায় উচ্চারিত হয়, তালুতে, হ্রস্ব দীর্ঘ, ওষ্ঠতে। এই কারণে এই অ অবলিক আ, হ্রস্বই অবলিক দীর্ঘই, হ্রস্ব অবলিক দীর্ঘ, এরা হচ্ছে আসলে পরস্পর স্ববর্ণ।
তো এরা যদি পাশাপাশি থাকে সন্ধির ক্ষেত্রে, আমি সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি, পরে ভেঙে ভেঙে প্রতিটা নিয়ম আলাদা করে বোঝাবো। এরা যদি পাশাপাশি থাকে, অর্থাৎ অয়ের সঙ্গে অ বা আ যাই থাক না কেন, উভয় মিলে দীর্ঘ হবে। দীর্ঘ মানে কি? অ আর আয়ের মধ্যে কোনটা দীর্ঘস্বর? আ দীর্ঘস্বর, সুতরাং আ হবে। আবার যদি হ্রস্বই বা দীর্ঘই পাশাপাশি থাকে, তাহলে সেক্ষেত্রে দীর্ঘস্বর কোনটা? দীর্ঘই। দুটো মিলে দীর্ঘইটাই হবে। আবার যদি হ্রস্ব বা দীর্ঘ এরা যদি পাশাপাশি থাকে, যে কেউ থাকতে পারে, হ্রস্বর পরে হ্রস্ব থাকতে পারে, হ্রস্বর পরে দীর্ঘ থাকতে পারে, যেই থাক না কেন, উভয় মিলে দীর্ঘস্বর বলতে দীর্ঘটাই হবে। আবার একই রকমভাবে রি, সংস্কৃত রি আবার দুটো আছে, একটা হ্রস্ব রি, একটা দীর্ঘ রি। দীর্ঘ রিকে আমরা ডাবল রি বলে থাকি, রি এর নিচে একটা রিকারের চিহ্ন। তো রি বা ডাবল রিও যদি পাশাপাশি থাকে, দুটো মিলে ডাবল রিটাই হয়। লিয়ের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু লিয়ের ব্যবহারটা আমাদের খুবই কম, ভাষায় প্রয়োগ নেই বললেই চলে। তো এই হচ্ছে একটা স্বরসন্ধির মূল সূত্র। তো এত বড় সূত্র তোমাদের মাথায় রাখাও খুব সহজসাধ্য হবে না, বিষয়টা সামান্য জটিল মনে হতে পারে। তো আমি কী করলাম, এই স্বরসন্ধির সূত্রগুলোকে, যে অ থেকে লি পর্যন্ত এই বর্ণগুলো পাশাপাশি থাকলে যে দীর্ঘস্বর হয়, সেটাকে আমি ভেঙে 4টি সূত্রে আলাদা করে নিলাম। কীরকমভাবে? প্রথম হচ্ছে অ আর আ, এরা তো পরস্পর একই ধরনের বর্ণ, তো এদেরকে নিয়ে একটা সূত্র তৈরি করা হচ্ছে। দেখো, যেটা তোমাদের 1 নম্বর সূত্র বলে এখানে লেখা হচ্ছে। কী লেখা আছে সূত্র নম্বর 1? যে অ বা আ এরা যদি পরস্পর মানে বুঝো পরপর পাশাপাশি থাকে, তাহলে উভয়ে মিলে, মানে দুটো মিলে যাবে, মিলে গিয়ে মানে সন্ধি ঘটবে। সন্ধি ঘটে এদের মধ্যে যদি দীর্ঘস্বর, এদের মধ্যে দীর্ঘস্বর কোনটি? আ, সেই দীর্ঘস্বরটি হবে। বোঝা গেল কী বললাম? অ বা আ, এদের মধ্যে অ আগে থাকতে পারে, আ পরে থাকতে পারে, আ আগে থাকতে পারে, অ পরে থাকতে পারে, অ আগে থাকতে পারে, অ পরে থাকতে পারে, মানে অয়ের সঙ্গে অ থাকতে পারে, অয়ের সঙ্গে আ থাকতে পারে, মানে আয়ের সঙ্গে অ থাকতে পারে, আয়ের সঙ্গে আ থাকতে পারে, মানে 4টে প্রকার হবে দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে, সেটাও দেখানো হবে ভেঙে ভেঙে। তো এরা যদি পাশাপাশি থাকে, দুটো মিলে গিয়ে, সবসময় তোমাদের রেজাল্ট একটা খেয়াল রাখতে হবে, দুটো মিলে দীর্ঘ যেটা হয়, দীর্ঘস্বর যেটা হয়, সেটা হচ্ছে আ, সেই আটি কিন্তু হবে। তাহলে এবার আমরা এই সূত্রের আবার 4টে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগে দেখো আমি লিখেছি বাঁ দিকে অ যুক্ত অ সমান সমান কী হচ্ছে? আ, অর্থাৎ অয়ের পাশে যদি অ থাকে, এখন অ হিসাবে তো বা বর্ণ হিসাবে তো আলাদা থাকে না, সন্ধি আমাদের কোনো বর্ণের সঙ্গে বর্ণ পরীক্ষায় করতে দেওয়া হয় না। কী করা হয়? দুটো পদ দেওয়া হয়, যে পদের মধ্যে দুটি বর্ণের স্বরবর্ণ অ বা আ থাকে, তাদেরকে সন্ধি করে আমাদের একটা পদে পরিণত করতে হয়, এটাকে বলা হয় সন্ধি করা। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে ধর্ম যুক্ত অধর্ম। দেখো আমি এখানে ভেঙেছি। তোমাদের এক্ষেত্রে সন্ধি পড়ার ক্ষেত্রে যেটা প্রথমে যে কাজটা কর্তব্য থাকছে, সেটা হচ্ছে তোমরা দেখবে ক্লাস 5-এ থাকাকালীন বাংলায় কিছু বর্ণ বিশ্লেষণ শিখেছিলে, অর্থাৎ একটা শব্দ বা পদ তোমাদেরকে দিয়ে দেওয়া হতো, সেই পদ বা শব্দটাকে তোমরা ভেঙে ফেলতে। কীভাবে ভাঙতে? যে একটা স্বরবর্ণ যদি থাকে, সে স্বরবর্ণ থাকলো, যেমন আমি যদি আকাশকে যদি ভাঙি, আ পাও তোমরা। এবার কা, কয়াকারে কা, এই কয়াকারে কাকে যদি ভাঙো, ক পাবে একটা ব্যঞ্জনবর্ণ, তার সঙ্গে একটা আ পাবে। আবার তালবস্যাকেও ভেঙে ফেলা যায়, কারণ তোমরা জানো ব্যঞ্জনবর্ণ নিজে উচ্চারিত হতে পারে না, তার সঙ্গে একটা স্বরবর্ণ থাকে আকাশ, এই তালবস্যার সঙ্গে একটা কী থাকে? অ থাকে। তাহলে আ যুক্ত ক যুক্ত, মানে কয় হসন যুক্ত। কেন হসন দিলাম? ওই বললাম কয়ের সঙ্গে যে আকারটা রয়েছে স্বরবর্ণ, সেইটাকে যখনই আমি আলাদা করে দেখাবো, কোনো ব্যঞ্জন থেকে স্বরকে যদি আলাদা করে দেখানো হয়, সেই ব্যঞ্জনটা কিন্তু নিজে উচ্চারিত হতে পারে না, সে খানিকটা দুর্বল হয়ে পড়ে, যেটাকে আমরা বলি খানিকটা কমজোরি হয়ে পড়ে, তখন তাকে একটা সাপোর্ট দেওয়ার দরকার হয়, যার চিহ্নটা হচ্ছে হসন চিহ্ন। একটা হসন চিহ্ন তোমরা এর আগে শিখেছো। হসন মানে আসলে ওই বর্ণটি একটা ব্যঞ্জনান্ত বর্ণ, ওর সঙ্গে কোনো স্বরবর্ণ সংযুক্ত নেই, ছিল, যেটা আকার আমি আলাদা করে দিলাম। একই রকমভাবে তালবস্বর থেকে যদি আমি অ বাদ দিয়ে দিই, তালবস্বর নিচে কিন্তু হসন চিহ্ন বসাতে হবে। এখানে উদাহরণটা দেখো কী বলা হয়েছে, ধর্ম। আমি দেখো পরের লাইনে ধর্ম কথাটাকে ভেঙে নিয়েছি, ধর্ম বানান ধ ময় রেফ। এখন তোমরা যেন ধয়ের সঙ্গে অ রয়েছে, আবার রয়ময় মানে রেফ ম যেটা রয়েছে, তার সঙ্গে একটা র রয়েছে, ম রয়েছে, র আর ময়ের মধ্যে কোনো স্বরবর্ণ থাকে না বলে এটা সংযুক্ত রেফ হয়ে যায়। এবং শেষে গিয়ে একটা কিন্তু অ ছিল, আমি ধর্ম কথাটাকে আর ভাঙিনি, শেষে যে ময়ের সঙ্গে অ ছিল, ধর্ম, একটা তো অ উচ্চারিত হচ্ছে না, তো সেই অটাকে আমি আলাদা করে নিয়েছি, ফলে এই ধর্মের যে ম, তার নিচে তাকে একটা হসন চিহ্ন দিয়েছি। যখনই কোনো ব্যঞ্জন থেকে স্বরকে আলাদা করে নেওয়া হয়, তখন কিন্তু সেই ব্যঞ্জনের নিচে কী হয়? একটা হসন চিহ্ন বসে যায়, ঠিক আছে? এখানে হসন চিহ্ন বসিয়ে দিয়েছি। একই রকমভাবে যোগের আবার ডান দিকে দেখো অধর্ম।
অধর্ম থেকে অ হচ্ছে স্বরবর্ণ, তাকে আলাদা করে নিয়েছি, কারণ আমাদের তো স্বরচণ্ডী, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, পাশে ধর্মটাকে ফেলে রেখেছি। পরের লাইনে দেখো, ধর্ম কথাটা সে হসনযুক্ত হয়ে রয়েছে। এইবার অ যোগ অ, একটুখানি আগে বা কিছুক্ষণ আগেই আমরা জেনেছি যে অ যোগ অ সমান সমান কী হয়, আ হয়, তাই তো? তাহলে ধর্ম আ, আবার সেই ধর্ম কথাটা রয়েছে। এইবার আমাদের এক কলার পালা। কেন এক কলার পালা? এই যে ধ ময়রে হসন চিহ্নটি রয়েছে, হসন মানে কি? এটা একটা ব্যঞ্জনান্ত বর্ণ। ব্যঞ্জনান্ত বর্ণ তো আমরা জানি উচ্চারিত হতে পারে না একা একা, এ সবসময় চেষ্টা করে পাশের স্বরবর্ণটাকে টেনে নিতে। এই ধর্মের যে ময়রেফের নিচে যে হসন চিহ্ন রয়েছে, এই হসন চিহ্নটা চাইবে পাশের স্বরবর্ণ টেনে নিতে, আর যখনই স্বরবর্ণকে টেনে নেবে ধর্ম, তার সঙ্গে আকার যুক্ত করে ধর্মা, আর তখন হসন চিহ্ন থাকবে না, স্বরবর্ণ চলে আসলো, পড়ে থাকলো ধর্ম। তাহলে ধর্মা ধর্ম, ধর্মযুক্ত অধর্ম, ধর্মের অ আর অধর্মের অ দুটো মিলে আ হলো, আটা আবার সেই আগের ময়ের সঙ্গে যুক্ত হয়ে গেল। কারণ কি? ময়ের থেকে আমি অকে আলাদা করে নিয়েছিলাম। যে উত্তরটা কী আসছে? ধর্মাধর্ম, ধর্মযুক্ত অধর্ম, ধর্মাধর্ম। তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে যখনই কোনো ব্যঞ্জনবর্ণ পাবে সেখান থেকে স্বরটাকে আলাদা করে নেবে, তার সঙ্গে পরবর্তী স্বরবর্ণ যুক্ত হয়ে যে বর্ণটি হবে সেটা কিন্তু অবশ্যই পূর্ববর্ণ যুক্ত হয়ে যাবে, কারণ পূর্ববর্ণ থেকে তো আমি স্বরবর্ণটাকে কেটে নিচ্ছি, সুতরাং সে চাইবে সবসময় সেই নতুন যে আকারটি হবে সেটা পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। একই রকমভাবে তোমরা পড়ে দেখবে শশযুক্ত অঙ্ক, শশর যে অ আর অঙ্কের যে অঙ্ক, দুটো অ মিলে আ হবে, এবং প্রথম যে তালবস্য শশের যে তালবস্য, সে শ থেকে যেহেতু অ কেটে নেব, সে আবার আ কেটে নিয়ে শশাঙ্ক কথাতে হবে। এগুলো তোমরা করে দেখবে, অবশ্যই পারবে। এইবার এই সূত্রেরই দ্বিতীয় উদাহরণে আমরা চলে আসছি। দেখো, প্রথমটা করলাম অযুক্ত অ সমান আ, এইবার করছি অযোগ আ, অর্থাৎ এর পরে যদি আ থাকে তবুও উত্তরটা কী হবে আমার? এক্ষেত্রেও যেটা দীর্ঘস্বর সেটা আই হবে। যেমন রত্নযুক্ত আকার, এই রত্ন কথাটাকে দেখো পরের লাইনে আমি ভেঙেছি, রত্ন, এই রত্ন নয়ের সঙ্গে একটা ট ছিল, ন থেকে আমি অকে আলাদা করে দিয়েছি, আর নয়ের নিচে একটা কী বসিয়ে দিয়েছি? হসন চিহ্ন বসিয়ে দিয়েছি। দাগ দেখতে পাচ্ছি একটা হসন চিহ্ন, তার সঙ্গে আ কর রয়েছে, আকায় আলাদা করে দিয়েছি আ যেহেতু স্বরবর্ণ। পরের লাইনে দেখো ন হসন রয়েছে, এই অ আর আ মিলে কী হয়? দেখো আমি লাল অক্ষরে দেখিয়েছি, অ যুক্ত আ, নিচে হচ্ছে আ, তাহলে আ হয়ে গেল, আর কর পড়ে থাকলো। এবার ন থেকে যেহেতু আমি অকে আলাদা করে দিয়েছি, অয়ের তো কোনো চিহ্ন ছিল না বলে আমি আগে দেখতে পাইনি, কিন্তু এখানে আকারের তো একটা চিহ্ন আছে, তা নয়ের সঙ্গে আবার আকার যুক্ত করে দিলাম, যে রত্না কথাটি আসলো, পড়ে আছে আমার ডান দিকে কর, তাহলে কী হচ্ছে? রত্নাকর, রত্নযুক্ত আকর, তাহলে কী হচ্ছে? রত্নাকর। একই রকমভাবে কুশ যুক্ত আসন, কুশের তালবস্যের সঙ্গে অ রয়েছে, আবার আর রয়েছে, অ আর আ মিলে কী হবে? আবার আকার হবে, যা হয় তাই। তোমরা এটা করে দেখাবে, আশা করি এটাও তোমরা পারো। এইবার দেখো আমরা তৃতীয় উদাহরণে চলে আসছি। এক্ষেত্রে বলা হচ্ছে আ এবং অ, অর্থাৎ আয়ের সঙ্গে যদি অ থাকে সেক্ষেত্রেও দুটো মিলে কী হবে? আমার আটি হবে, কারণ আ হচ্ছে এখানে দীর্ঘস্বর। এবার উদাহরণটা দেখো, মহাযুক্ত অর্ঘ্য। তো মহা এক্ষেত্রে হয়ের সঙ্গে আ রয়েছে, তোমরা উচ্চারণ দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। তাই আমি হটাকে যদি আলাদা করে নিই, অর্থাৎ হটাকে ব্যঞ্জনান্ত রেখে দিলাম, পাশ থেকে স্বরবর্ণটাকে আলাদা করে দিলাম, অর্থাৎ হয় আকারে হা, এক্ষেত্রে স্বরবর্ণ আছে আ, ব্যঞ্জনবর্ণ আছে হ, তাহলে ব্যঞ্জনবর্ণ যেটা তার নিচে হসন চিহ্ন দিলাম, মহ মানে মহ, হয় হসন, আর তার সঙ্গে থাকছে আ, আলাদা করে নিলাম, আর অর্ঘ্য থেকেও একই রকমভাবে আমি অটাকে আলাদা করে নিলাম। তাহলে পরের লাইনে আর অ মিলে তোমরা যেন আকার হয়, হয় হসন ছিল আমার, হয় হসন পরে রয়েছে মহায়সন, সঙ্গে আ, আর তারপরে ঘয়ের রয়েছে। এবার আমার শেষে গিয়ে কী করছি? যেহেতু হয়ের থেকে আমি অ কেটে নিয়েছি, হয়ের নিচে হসন যুক্ত হয়ে গেছে, আর এই হসনযুক্ত ব্যঞ্জনবর্ণ মানেই সে পাশে কোনো স্বরবর্ণকে আলাদাভাবে উচ্চারিত হতে দেবে না, সে তাকে নিজের কাছে টেনে নেবে, নিজেকে সে স্বাবলম্বী করে তুলবে ওই আয়ের সাহায্যে। ফলে হয় আকার যুক্ত হয়ে গেল, পড়ে থাকলো ঘয়ের, উত্তরটা আসছে মহার্ঘ। ওইখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, বাংলা সন্ধিতেও এগুলো তোমরা করেছো, শেষে বিসর্গ যেটা রয়েছে, এই বিসর্গটা হয়তো তোমাদের কোনো ক্ষেত্রে সমস্যা বলে মনে হতে পারে, যে বিসর্গটা আসলে কী বা বিসর্গটা কেন। আসলে এগুলো তো প্রত্যেকটাই কোনো না কোনো সংস্কৃত পদ বা শব্দ, সেই কারণে সংস্কৃত তোমরা জানো বিভিন্ন বিভক্তিযুক্ত পদে বিসর্গ থাকে। এই শেষে যদি বিসর্গ থাকেই কোনো পদের শেষে, তোমাদেরও কাজ কি? সেই পদের শেষে বিসর্গটা বসিয়ে দেওয়া। এই বিসর্গকে নিয়ে আলাদা করে কোনো চিন্তা
বা কোনো দুশ্চিন্তার কারণ নেই। বিসর্গ যে অবস্থায় থাকবে, এখানে গয়রেফের পরে বিসর্গ পড়েছিল, উত্তরেও গয়রেফের উপরে বিসর্গটা পড়ে গেল। মহাযুক্ত অর্ঘ্য এক করলে কী হচ্ছে মহার্ঘ্য। মহার যে আকার আর অর্ঘ্যের যে দুটো মিলে আকারই হচ্ছে, যে আকারটা অয়ের থেকে যে আমি কেটে নিয়েছিলাম, সে অয়ের জায়গায় অর্থাৎ আকারের চিহ্নটা বসে গেল। আশা করি বুঝতে পারবে। একই রকমভাবে দেখো সেম উদাহরণ দেওয়া হয়েছে মহাযুক্ত অর্ণব। তোমাদের কাজ হচ্ছে যোগের আগে আর পরে খেয়াল রাখা। দেখো যোগের আগে হচ্ছে হয়ের সঙ্গে আকার রয়েছে আর অর্ণবের রয়েছে, আর অযুক্ত করে দেবে। কী হয় দেখবে আশেপাশে ডানে বায়ে যা থাকবে একই রকম দেখো আমি রেখে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আমি করিনি। তোমাদের কাজ হচ্ছে ভিতরের অংশটুকু যুক্ত করে সেই যুক্ত নতুন যে বর্ণটি আসবে আসুক বা যাই আসুক, সেটা তুমি যেখান থেকে শর্ট কেটে নেবা সেখানে গিয়ে যুক্ত করে দেবে, তাহলেই তোমার উত্তরটি তৈরি হয়ে যাবে। তো মহাযুক্ত অর্ণব কী হয় পড়ে সেটা লিখে দেখাবো। এইবার এই সূত্রেরই চতুর্থ বা শেষ উদাহরণে আমরা আসবো আয়ের সঙ্গে এবার যে আয়ের সঙ্গেও যদি থাকে, অর্থাৎ প্লাস দুটো মিলে কিন্তু সেই আই হবে, অর্থাৎ তো দীর্ঘস্বরে, এক্ষেত্রেও সেই একই আকারই থাকবে। তো এক্ষেত্রে ব্যাপারটা আরও সহজ হবে, যে আকারটি থাকছে সেই আকারটি বসে যাচ্ছে। যেমন মহাযুক্ত আশয়, মহ থেকে আমি আলাদা করে দিয়েছি, আশয়ের আলাদা করে শয় ফেলে রেখেছি। এবার আর মিলে দেখো আমি তার লাল অক্ষরে দেখিয়ে দিয়েছি, যে বর্ণগুলো যুক্ত হয়ে নতুন বর্ণ গঠিত হচ্ছে সেইটা আমি লাল করে দিয়েছি। দেখো হয় হাসন, তার সঙ্গে রয়েছে, শয় পরে রয়েছে। এবার হয়ের থেকে যেহেতু আমি কেটে দিয়েছি, তাহলে হয়ের সঙ্গে এবার কেটে নিয়েছি, হয়ের সঙ্গে আবার নতুন যে আটি পেলাম সেটি যুক্ত করে দিলাম, আবার সে মহা কথাটি আসলো, পড়ে থাকলো আমার শয়, উত্তর হয়ে গেল মহাশয়। মাঝে যে বলে একটা সব বর্ণ ছিল সে কিন্তু আলাদা করে আর অস্তিত্ব থাকলো না, কারণ আয়ের সঙ্গে মিলে আয় হয়ে গেল, একটা বর্ণে রূপান্তরিত হয়ে গেল। এটাই হচ্ছে আসলে প্রকৃত স্বরসন্ধি। প্রতিটাই স্বরসন্ধি। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে দুটো মিলে একটি হয়ে গেল সন্ধির নিয়ম অনুসারে। পরে বিসর্গ ছিল, বিসর্গ বসে গেছে। একই রকমভাবে তোমরা করবে বিদ্যাযুক্ত আলয়, আশা করি পারবে। আকারের সঙ্গে আকার মিলে কী হয় এখনই দেখলে। গদাযুক্ত আঘাত কী হয় সে একই রকমভাবে করতে পারবে। পাশে বিসর্গ যদি থাকে তো সেইভাবে অপরিবর্তিত অবস্থায় বিসর্গটাকে বসিয়ে দেবে। এইবার আমরা দ্বিতীয় সূত্রে চলে আসছি, যেটা মূল সেই প্রথম যে সূত্রটা আলোচনা করেছিলাম তার দ্বিতীয় অংশ। এবার আছে হ্রস্বই দীর্ঘ। আর যেমন হয়ে গেল, অয়ের সঙ্গে আয়ের সঙ্গে আয়ের সঙ্গে আয়ের সঙ্গে যাই থাক না কেন সেক্ষেত্রে আমার সবার দীর্ঘস্বর হয়েছিল। এবার দেখো দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে হ্রস্বই বা দীর্ঘ। হ্রস্বই দীর্ঘ সবর্ণ আগে বলে দিয়েছি, কারণ এদের উচ্চারণ স্থান দুটোই তালু, সেই কারণে এদেরকে আমরা সবর্ণ বলি এবং প্রযত্নটা একই। শুধুমাত্র এদের পার্থক্য হচ্ছে একটি হ্রস্বস্বর হ্রস্বই, আর তারই দীর্ঘস্বর একটা হচ্ছে মানে হ্রস্বই আমরা উচ্চারণটা করি আর একটা দীর্ঘই, একটা হ্রস্বস্বর আর একটা দীর্ঘস্বর। তো যাই হোক, এখানে বলা হচ্ছে হ্রস্বই বা দীর্ঘই এরাও যদি পরস্পর পাশাপাশি থাকে তাহলে সন্ধির নিয়ম অনুসারে উভয়ে মিলে দীর্ঘস্বর হয়ে যাবে বা দীর্ঘইকার হয়ে যাবে। হ্রস্ব বা দীর্ঘইকার পাশাপাশি থাকলে দুটো মিলে কী হবে দীর্ঘইকার হবে। তাহলে এক্ষেত্রেও হ্রস্বই বা দীর্ঘই যাই থাক না কেন পাশাপাশি, তার আবার চারটে প্রকার আমরা পাবো, যে সব ক্ষেত্রেই উত্তরটা পাবো দীর্ঘই। যেমন এর প্রথম উদাহরণটা দেখো বলা হয়েছে হ্রস্বই যুক্ত হ্রস্বই, দুটো মিলে কী হয় দীর্ঘ হয়ে যাবে। হ্রস্বই যোগ হ্রস্বই পাশাপাশি থাকলে দুটো মিলে দীর্ঘ হয়ে যাবে। উদাহরণ করা হয় যেটা হলো গিরি যুক্ত ইন্দ্র। এখন এটাকে যখন আমি ভাঙছি দেখো, প্রথম কাজ হচ্ছে সন্ধিতে শব্দগুলোকে ভেঙে স্বরগুলোকে আলাদা করে ফেলা। তাহলে গিরি গয়রস্যি, রয়ের সঙ্গে একটা স্বরবর্ণ হ্রস্বই রয়েছে, তো সেই যে হ্রস্বইটা সেটাকে আমি আলাদা করে দিয়েছি রয় হস্যি। তো রয়ের থেকে যখন হ্রস্বইটাকে আলাদা করে দিয়েছি, রয়ের নিচে একটা হসন চিহ্ন বসিয়ে দিয়েছি, কারণ তার আর স্বর এখানে নেই, সে একটি নিজে ব্যঞ্জনন্ত বর্ণ বা হসনযুক্ত বর্ণ হয়ে গেল গির। তার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আবার ইন্দ্র থেকেও হ্রস্বইকে আলাদা করে দেওয়া হয়েছে। পরের লাইনে দেখো হ্রস্বই আর হ্রস্বই দুটো বর্ণ মিলে কী হয়েছে দীর্ঘইকার হয়েছে। এইবার পরের লাইনে এসে দেখো কী করেছি, যেহেতু রয়ের থেকে আমি হ্রস্ব আলাদা করে দিয়েছি, হয়ে গেছে কি একটা হসনযুক্ত ব্যঞ্জনান্ত বর্ণ। আর এই হসনযুক্ত ব্যঞ্জনান্ত বর্ণ কী বলেছি, পাশের যে স্বরবর্ণ এসছে নতুন তাকে কী করবে টেনে নেবে। তার রয়ের সঙ্গে যদি আমি দীর্ঘ যুক্ত করে দিই কী হয় রয় দীর্ঘী, তার সঙ্গে দন্ত নয়টার ফলে যুক্ত করলে দ্র, এক কথায় কী দেখাচ্ছে গিড়ীন্দ্র। গিড়িযুক্ত ইন্দ্র, গিড়ির হ্রস্বই আর ইন্দ্র হ্রস্বই দুটো মিলে রয় দীর্ঘী হয়ে গিড়ীন্দ্র। গয়স্বী রয় দীর্ঘী দন্ত নয় ফলা বিসর্গ।
বিসর্গ যেমন ছিল তেমন বসে গেছে। একই রকমভাবে অতিযুক্ত ইব, অতি হ্রস্বই আর ইব হ্রস্বই দুটো মিলে কী হবে বলবে। একই রকমভাবে মণিযুক্ত ইন্দ্র, মণির রশ্মি, ময়ের রশ্মি আর ইন্দ্রের রশ্মি দুটো মিলে কী হবে সেটাও তোমরা আশা করি বলতে পারবে। আরেকটি উদাহরণ দেখো, এখানে বলা হচ্ছে হ্রস্বের সঙ্গে হ্রস্ব দীর্ঘই তো হয়ে গেল। এবার বলছি যে হ্রস্বের সঙ্গে দীর্ঘই থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রেও যেটা দীর্ঘস্বর দীর্ঘই, সেই দীর্ঘইটাই কিন্তু হবে। যেমন ক্ষিতি, কয়মূর্ধন্য ষয় রশ্মি বা খেয়াক্ষয় রশ্মি, তয় রশ্মি, এখানে রশ্মিকার রয়েছে তয়ের সঙ্গে, সেটাকে আমি আলাদা করে দিয়েছি। আবার ঈশে কিন্তু এখানে দীর্ঘইকার রয়েছে। এখন হ্রস্বই আর দীর্ঘই দুটো মিলে কী হলো, দীর্ঘইকারই হলো। যেহেতু আমি তয়ের থেকে দেখো হ্রস্বইকার কেটে নিয়েছি, সে কিন্তু তয় হসনযুক্ত একটা ব্যঞ্জনবর্ণ হয়ে গেছে। সেই কারণে এ কী করলো, পাশের দীর্ঘইকারটাকে টেনে নিল, দিয়ে এক হয়ে গিয়ে উত্তরটা হলো কি ক্ষিতীশ, ক্ষয়ক্ষয় রশ্মি, তয় দীর্ঘি, তালবস্য। এগুলো তোমরা ভালো করে দেখবে, যেটা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু ক্লাস চলাকালীন তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, স্যার এই জায়গাটা এই বর্ণটা কেন এরকম হলো বা এর পরিবর্তনটা এরকম কেন হলো। দেখো তয় রশ্মি, এখান থেকে থেকে আমি রস্যইকে আলাদা করে দিয়েছি বলেই কিন্তু হসনযুক্ত বর্ণ হয়েছে। আর এই হসনযুক্ত বর্ণ কী করেছে, পাশে যে নতুন দীর্ঘইকার এসছে, দুটো লাল বর্ণ হ্রস্বই আর দীর্ঘই মিলে যে দীর্ঘই হয়েছে, সেই দীর্ঘইটাকে কিন্তু টেনে নিয়েছি। ফলে ক্ষয় রশ্মি বা ক্ষয়ক্ষয় রশ্মি তয় দীর্ঘী হয়ে গেছে, তার সঙ্গে তালবস্য এবং বিসর্গ যেমন ছিল তেমন বসে গেছে। আরেকটি উদাহরণ এখানে দিয়েছি, যে হ্রস্বই আর দীর্ঘের একটা উদাহরণ, যেমন কবিযুক্ত ঈশ্বর, কী হবে এখানে, কবি হ্রস্বই আর দীর্ঘের ঈশ্বরের দীর্ঘই দুটো মিলে যা হবে, নতুন পদটি তোমরা এখানে সন্ধিবদ্ধ করে লিখবে। এবার আমরা চলে আসবো তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রে কি বলা হচ্ছে, যে দীর্ঘইকার এর সঙ্গে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘই যোগ হ্রস্বই উভয় মিলে কী হবে, সেই দীর্ঘস্বর দীর্ঘইকারই হবে। যেমন একটা উদাহরণ বলা হচ্ছে, মহি যুক্ত ইন্দ্র, ম হয় দীর্ঘি, মহি যুক্ত ইন্দ্র। এখন হয় দীর্ঘি, এক্ষেত্রে আমি দীর্ঘিটাকে আলাদা করে নিলাম, তাহলে হয়ের সঙ্গে একটা হসনযুক্ত হলো, তার সঙ্গে ইন্দ্র যখন আমি সন্ধি করছি, ইন্দ্র থেকে হ্রস্বইটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দীর্ঘই আর এখানে হ্রস্বই দুটো মিলে দেখো লাল অক্ষরে দীর্ঘই হচ্ছে। যেহেতু আমি হ থেকে দীর্ঘইকে আলাদা করে নিয়েছিলাম, হ এখন ব্যঞ্জনান্ত হসনযুক্ত বর্ণ হয়ে গেছে, সে পাশের দীর্ঘইকারটাকে টেনে নিয়ে হয় দীর্ঘ হয়ে গেল, আবার যে মহি দন্ত নয় দয়ের ফলা তার সঙ্গে বসে গিয়ে বিসর্গ বসে গেল, উত্তরটা হলো মহিন্দ্র। তো একই রকমভাবে তোমাদেরকে যদি করতে দেওয়া হয়, ধরো মহতি যুক্ত ইচ্ছা, মহ তয় দীর্ঘি, মহতি তয় দীর্ঘি, আচ্ছা দীর্ঘই যুক্ত ইচ্ছার হর্ষই দুটো মিলে কী হবে সেটা করবে। বা আরেকটু উদাহরণ ধরো দিতে পারি, শচী যুক্ত ইন্দ্র, তালবস্য চয় দীর্ঘি, শচী যুক্ত ইন্দ্র, শচীর চয় দীর্ঘই যুক্ত হ্রস্বই দুটো মিলে কী হবে সেটা করে দেখাবে। এরপরে আমরা সর্বশেষ বা চতুর্থ উদাহরণ সেটা পেয়ে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে দুটো যদি দীর্ঘইকার থাকে, তা দীর্ঘের সঙ্গে যদি দীর্ঘই সন্ধি করা হয়, তাহলে উভয় মিলে কী হবে, দীর্ঘই হবে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, লক্ষ্মী যুক্ত ঈশ, লক্ষ্মী যেটাকে বলা হয়, তো লক্ষ্মী দীর্ঘইকার রয়েছে, আবার ঈশের দীর্ঘইকার রয়েছে। তো আমাদের কী করতে হচ্ছে, দীর্ঘইকারটাকে আলাদা করে হয় মধ্যে স্বয়ময় যেটা আমরা হসনযুক্ত করলাম, দীর্ঘই আলাদা করে থাকলো, আবার ঈশের দীর্ঘইকেও আলাদা করে নিলাম। এই দুটো দীর্ঘই মিলে কী হয়ে গেল, বা দীর্ঘ হয়ে গেল। যেহেতু আমি কয়মধ্যন্য স্বয়ময় থেকে দীর্ঘইকে আলাদা করে নিয়েছিলাম, সেটি হসনযুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে রয়েছে। সেই কয়মধ্যন্য স্বয়ময় যেটা বলা হচ্ছে, তার সঙ্গে আবার কী করা হচ্ছে, একটা নতুন যে দীর্ঘইকার সেটা যুক্ত করে দিলাম, দিয়ে ল কয়মধ্যন্য স্বয়ময় দীর্ঘি আবার ফিরে আসলো, পড়ে আছে আমার ডান দিকে তালবস্য বিসর্গ, এক করলে হচ্ছে লক্ষ্মীশ। একইভাবে পৃথ্বী যুক্ত ঈশ্বর একটা উদাহরণ দেওয়া হলো, পৃথ্বী ফয়রি থাই ফাই দীর্ঘি, পৃথ্বী দীর্ঘি রয়েছে, আর ঈশ তালবৎ দীর্ঘই তালবস্য দীর্ঘই, বা ঈশ্বর দীর্ঘই তালবস্য হয় ঈশ্বর। এক্ষেত্রে এই দীর্ঘই আর দীর্ঘই মিলে কী হবে, উদাহরণটা তোমরা করে দেখো। এবার আমরা তৃতীয় সূত্রে আসবো। তৃতীয় সূত্র সেই একই মূল সূত্রের অংশ। এবার আমরা পাবো হ্রস্ব বা দীর্ঘ। বলা হচ্ছে হ্রস্ব বা দীর্ঘকার যদি পরস্পর পাশাপাশি থাকে, সে হ্রস্বর সঙ্গে হ্রস্বও থাকতে পারে, হ্রস্বর সঙ্গে দীর্ঘও থাকতে পারে, দীর্ঘর সঙ্গে হ্রস্ব থাকতে পারে, দীর্ঘর সঙ্গে দীর্ঘও থাকতে পারে, যাই থাক না কেন উভয়ে মিলে কী হবে, দীর্ঘস্বর যেটা অর্থাৎ দীর্ঘকারটাই হবে। যেমন প্রথম উদাহরণে আমরা চলে আসবো, হ্রস্ব যোগ হ্রস্ব উভয় মিলে কী হবে, দীর্ঘ। এখানে একটা উদাহরণ দেখা হচ্ছে, আগের প্রত্যেকটা উদাহরণের সঙ্গে মিল আছে দেখবে। আগেরগুলো আমরা অ আর হ্রস্ব দীর্ঘ করেছি, এখানে আবার হ্রস্ব দীর্ঘ। একই রকমভাবে আমাকে বর্ণ থেকে
স্বরবর্ণটাকে আলাদা করে নিতে হবে, নতুন স্বরবর্ণের সঙ্গে সন্ধি করতে হবে, নতুন যে সন্ধির জাত যে বর্ণটা পাবো সে পূর্বের যে বর্ণ থেকে আমি স্বরবর্ণ আলাদা করেছিলাম তার সঙ্গে যুক্ত করে নতুন পদটি গঠিত করবে। তো এই হচ্ছে বিষয়। বিধু যুক্ত উদয় একটা উদাহরণ দেওয়া হয়েছে, তাই ধয়ের সঙ্গে হ্রস্ব রয়েছে আর উদয়ের আবার হ্রস্ব রয়েছে। এই ধ থেকে আমি হ্রস্বকে আলাদা করে নিলাম, পড়ে থাকলো আমার ধয় আসন, আর এদিকে উদয়ের হ্রস্ব আলাদা করে নিলাম, পড়ে থাকলো দয়। এখন বিধুর যে হ্রস্ব, এই লাল দেখো, হ্রস্ব আর হ্রস্ব উভয় মিলে হয়ে গেল দীর্ঘ। যেহেতু ধয়ের থেকে আমি স্বরবর্ণ কেটে নিয়েছিলাম, সে এখন ব্যঞ্জনান্ত হয়ে রয়েছে, সে পাশের স্বরবর্ণ দীর্ঘকে টেনে নিল, তাহলে বয়সী ধয় দীর্ঘ হয়ে গেল, পড়ে থাকলো আমার দয়, উত্তরটা হচ্ছে বিধু দয়। একই রকমভাবে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো মধু যুক্ত উৎসব, মধুর হ্রস্বকার আর উৎসবের হ্রস্ব দুটো মিলে কী হবে করে এই সন্ধিটা করে দেখাবে, আশা করি পারবে। এরপরে আমরা চলে আসবো হ্রস্বর সঙ্গে, হ্রস্ব হয়ে গেল, এবার হ্রস্বর সঙ্গে হচ্ছে দীর্ঘ। যে হ্রস্ব যোগ দীর্ঘ যদি থাকে দুটো মিলে সেই দীর্ঘই হবে। যেমন একটু উদাহরণ রয়েছে, লঘু যুক্ত উর্মি, লঘ আর হ্রস্ব লঘু যুক্ত দীর্ঘ ময়ের পশ্চিম উর্মি। তা লঘু হ্রস্বকার আর উর্মির দীর্ঘকার, তার লঘুর হ্রস্বকারকে আলাদা করে দিলাম, পড়ে থাকলো লঘ, লঘ হয় আসন, আর এদিকে উর্মির দীর্ঘ আলাদা করে দিলাম, পড়ে থাকলো ময়ের ফস্যি। এখন হ্রস্ব আর দীর্ঘ মিলে দীর্ঘ হলো। যেহেতু লঘ ঘয়াসন ব্যঞ্জনান্ত হিসেবে পড়ে রয়েছে তৃতীয় লাইনে, তাহলে ঘয়ের সঙ্গে আমি কী করবো, আবার দীর্ঘকার যুক্ত করে দেবো, লঘু কথাটি আসবে, ময়ের ফস্যি তার সঙ্গে যুক্ত হয়ে গেলে লঘুর্মি। বোঝা গেল? তাহলে হ্রস্বের সঙ্গে দীর্ঘ যুক্ত করলে দীর্ঘই আসলো। এক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই, গুরু যুক্ত উহ, পড়ে দেখবে কি হয়, গুরু হ্রস্বকার উহ দীর্ঘকার দুটো মিলে কি হয় সেটা তোমরা করে দেখবে। এবার 3 নম্বর উদাহরণে চলে আসছি, যে দীর্ঘর সঙ্গে যদি হ্রস্বকার থাকে তাহলে কী হবে, দীর্ঘযুক্ত হ্রস্ব সমান সমান দীর্ঘ। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, বধূ, বধ হয় দীর্ঘ, বধূ যুক্ত উৎসব, বধূ দীর্ঘ রয়েছে আর উৎসবের হ্রস্ব রয়েছে, তাহলে বধূ থেকে দীর্ঘ আমি আলাদা করে দিলাম, পড়ে থাকলো বধ, বধ হয় আসন বধ, আর এদিকে উৎসবের দীর্ঘ পড়ে রয়েছে, উৎসবের হ্রস্ব পড়ে রয়েছে, পড়ে থাকলো খণ্ডের ত দন্তস্ব বয়াসন, আর ধয় দীর্ঘ, এবার দীর্ঘ আর হ্রস্ব যুক্ত করে দীর্ঘই হয়। এইবার আমার শেষ লাইনে দেখো চলে আসছি, ধয়ের সঙ্গে যে হসন বা সংযুক্ত স্বরবর্ণ যখন আমি কেটে নিয়েছি, পড়ে রয়েছে হসনযুক্ত ব্যঞ্জনান্ত বর্ণ ধ, এ কী করলো, পাশের নতুন দীর্ঘটাকে টেনে নিল, যে বধূ, বধ হয় দীর্ঘ হয়ে গেল, তার সঙ্গে খণ্ডেত্ব দন্তস্ব বসে গেলে বধূৎসব কথাটি হয়ে গেল। তো এখানেও একটা উদাহরণ আমি দিচ্ছি, স্বয়ংভূ দন্ত শয়বয় অন্তস্থ ময় ভয় দীর্ঘ, স্বয়ংভূ দীর্ঘকার যুক্ত উদয় কী হয় সেটা করবে। এবার সর্বশেষ যে উদাহরণ, দীর্ঘর সঙ্গে দীর্ঘ থাকলে আমাদের কী হয়, দীর্ঘ যোগ দীর্ঘ সমান সমান দীর্ঘ। যেমন এখানে রয়েছে ভূ যুক্ত ঊর্ধ্বম, ভয় দীর্ঘ ভূ যুক্ত দীর্ঘ, দয় ধয় রেফ ময় আসন। এখন ভয় দীর্ঘ থেকে আমি দীর্ঘ যদি আলাদা করে দিই, তাহলে ভয় আসন যুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে গেল, এদিকে ঊর্ধ্বম থেকে দীর্ঘ আলাদা করে দিলে দয় ধয় রেফ ময় আসন পড়ে থাকলো। এখন এই দীর্ঘ আর দীর্ঘ মিলে একটা দীর্ঘ হয়ে গেল। যেহেতু ভয়ের থেকে আমি দীর্ঘ আলাদা করে নিয়েছি, লাস্টে দেখো সেই ভ হয়ে গেছে ব্যঞ্জনান্ত হসন বর্ণ বা হসনযুক্ত ব্যঞ্জনান্ত বর্ণ, সে পাশের দীর্ঘকারটাকে যখন টেনে নিল তখন হয়ে গেল ভয় দীর্ঘ, আর ডান দিকে পড়ে আছে দয় ধয় রেফ ময়সন, উত্তরটা আসছে ভূর্ধম। একই রকমভাবে একটা উদাহরণ তোমাদের দেওয়া হচ্ছে, বধূযুক্ত উহনম, করে দেখবে কী হয়, বধ হয় দীর্ঘ বধূ যুক্ত দীর্ঘ হ দন্তন্য মহেশন। আশা করি এটাও তোমরা পারবে। এবার 4 নম্বর সূত্র আমরা পাবো, রি, অ আ হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ তিনটে হয়ে গেল, বাকি থাকলো আমার রি। এর কোনো ব্যবহার এখানে নেই, আমাদের দরকার নেই। রিকার বলছে, সংস্কৃতে যেহেতু দুটো রিয়ের কথা বলা হচ্ছে, একটা হ্রস্ব রি মানে সিঙ্গেল রি, একটা ডাবল রি বা দীর্ঘ রি। বলা হচ্ছে রি বা ডাবল রি, এরা যদি পরস্পর থাকে, যাই থাক না কেন, সেই রি এর পরে রি থাক বা রি এর পরে ডাবল রি থাক, যদিও ডাবল রি এর প্রয়োগটা খুব কম শব্দের ক্ষেত্রে, সন্ধিজাত হয়ে কয়েকটা উদাহরণ দেখা যায়, সেটাই আমাদের করতে হবে। তো যাই হোক, রি এর সঙ্গে যদি রি বা ডাবল রি যাই থাক না কেন, দুটো মিলে ডাবল রি হবে। আমাদের এক্ষেত্রে একটা নিয়মই আমাদের করতে হবে, রি প্লাস রি সমান সমান ডাবল রি। ডাবল রিটা কী হয়, রি এর নিচে রিকার, আর যখন বর্ণের সঙ্গে যুক্ত করতে হয় নিচে দুখানা রিকার বসে যায়। দেখো কেমন করা হয়েছে, পিতৃযুক্ত ঋণম, পিতৃর এখানে তয়ের সঙ্গে রি রয়েছে, আবার ঋণমের রি রয়েছে, এই দুটো রি মিলে কী হয়ে গেল, যদি আমরা ভেঙে নিই, পিতৃ থেকে ত থেকে রি আলাদা করে নিলাম, আবার ঋণমের থেকে রি আলাদা করে নিলাম, এখন তয়ের নিচে হসন বসে গেল ব্যঞ্জনান্ত রূপে, ঋণমের রি আলাদা করে নম বসে গেল,
রি আর রি মিলে আমরা কী বললাম ডাবল রি হয়। এখন ডাবল রিটা কার সঙ্গে যুক্ত হবে? যেহেতু তয় থেকে আমি রি আলাদা করে নিয়েছিলাম, ব্যঞ্জনান্ত হয়ে গেছে, সে তাহলে পাশে স্বরবর্ণ রিকে টেনে নিল, তাহলে পয়সে তয় ডাবল রি হয়ে গেল, মূর্ধন্য ম। পিতৃণম উচ্চারণটা কেমন হবে? পিতৃণম। রি যুক্ত রি ডাবল রি। একইভাবে ভ্রাতৃযুক্ত ঋণাম কীভাবে করবে, মাতৃযুক্ত ঋণাম কীভাবে করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে সংস্কৃত স্বরসন্ধির মানে নিয়ম, যে পরস্পর স্ববর্ণ, যেগুলোকে আমরা অ আ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি রি বা লিয়ের ব্যবহারটা করালাম না। এইগুলো যখন পাশাপাশি থাকছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কী হয়েছে? দীর্ঘস্বরটা আদেশ হয়েছে বা দীর্ঘস্বরটা হয়েছে, সেগুলো আমাদের হয়ে গেল। পরবর্তী যেটা আমরা শিখব সেটা আরেকটু অ্যাডভান্স স্টেজে, এগুলো খুব সহজ বলে মনে হচ্ছে, পরবর্তীগুলো কিন্তু আরও বোঝার ব্যাপারটা বেশি থাকবে। সেক্ষেত্রে অসবর্ণ বর্ণ আমরা দেখব যে অ বা আয়ের সঙ্গে অ না থেকে যদি অন্য কোনো ধরনের স্বরবর্ণ থাকে, অর্থাৎ হয় হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি রি ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে কোথাও অন্তর্জা, কোথাও ব, কোথাও র যে হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, সেইগুলো আমরা পরের দিন আলোচনা করব। আগে এই কটা তোমরা খুব ভালো করে বোঝো, এই কটা আশা করি খুব সহজ, আর এর মধ্যে কোনো জটিলতা বা কাঠিন্য কিছু নেই। বাংলাতেও তোমরা করেছো, এই কটা নিয়ম ভালো করে দেখো আজকের জন্য। দিয়ে আমি কয়েকটা উদাহরণ এর সঙ্গে দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে, সেই উদাহরণ কটাও তোমরা করে দেখাবে। তারপরের দিন আমি পরবর্তী যে সূত্র, দ্বিতীয় মূল সূত্র, সেখান থেকে আবার 3-4টে করে আলাদা আলাদা সূত্র তৈরি করে সেই উদাহরণগুলো নিয়ে আবার আলোচনা করব পরের ভিডিওতে। ঠিক আছে, একটু দেখে নাও, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে।